আয়োজনটা আমাদের ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট 2025 এটা নিয়ে। আপনারা সবাই জানেন এর আগেও ব্র্যাক ব্যাংক আমাদের একটা উমেন্স ওপেন ডেভেলপমেন্ট কাপ হকি টুর্নামেন্ট ওনারা স্পন্সর করছিলেন এবং ওনাদের সাথে আলাপ আলোচনা এটা নিয়ে চলতেছিল এবং ওনারা আমাদেরকে বলেছিলেন কি আমরা যদি মহিলা হকি নিয়ে আগাতে চাই ওনারা আমাদের পাশে থাকবেন। এই কথার উপরে আমরা মহিলা হকিকে এখন আগায় নিয়ে যাওয়ার জন্য এই যে টুর্নামেন্ট এটা করা হয়েছে, এখানে বর্তমানে 18টা ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করবে। এই 18টা ডিস্ট্রিক্টকে আমরা 4টা জোনে ভাগ করছি। 2টা জোনে 5টা করে টিম আর 2টা জোনে 4টা করে টিম। এই খেলাটা অ্যাকচুয়ালি 2 পর্বে হবে। প্রথম পর্বটা 4টা জোন নিয়ে খেলা হবে। এখান থেকে প্রতি জোন থেকে একটা করে টিম, যেটা চ্যাম্পিয়ন টিম আমরা বলি, নির্ণয় করা হবে। এই টুর্নামেন্টের দ্বিতীয় ফেজ হবে, যেটা ইনশাল্লাহ আমাদের ডিসেম্বরের শেষে হবে। ওই ফেজে এই 4টা জোনের টিম এবং বিকেএসপি এই 5টা টিম মিলে একটা ফাইনাল রাউন্ড খেলা হবে। এখানে আমরা একটা অপশন জোনদেরকে ওপেন করে দিয়েছি যে ওনারা যদি চায় ওনার যে জোনে যে 4টা বা 5টা ডিস্ট্রিক্ট খেলছে ওটা সমন্বয় করে ওনারা ওখান থেকে একটা টিম গড়ে তুলতে পারবেন। আমরা চাই মেয়েরা বেশি করে খেলুক এবং একটা প্রতিযোগিতামূলক খেলা যেন হয়। এই কারণে আমরা ওনাদের সাথে এইভাবে আলাপ আলোচনা করে রাখছি। ওনাদের যে স্পন্সরশিপের মাধ্যমে এবার কমিটি অনেক একটা বিরাট সিদ্ধান্ত নিয়েছে। এটা হলো ওদেরকে প্লেইং ড্রেস ছাড়াও মেয়েদেরকে ইনার যে গার্মেন্টস হয় আপনার লেগিংসগুলি, এটা পুরো দেওয়া হচ্ছে। ওদেরকে হকি স্টিকের ব্যাগ দেওয়া হচ্ছে একটা করে, ওদেরকে একটা করে ক্যারিং ব্যাগ দেওয়া হচ্ছে, হুভস ড্রেস পুরো দেওয়া হচ্ছে। ওই একটা ট্র্যাক স্যুট, প্লেইং ড্রেস, একটা হকি ক্যারিং ব্যাগ এবং একটা ব্যাকপ্যাক, যেটা তারা যাদের খেলা জিনিসপত্র নিয়ে সরঞ্জাম নিয়ে যেতে পারবে। এগুলি সব কিছু আমরা এই জন্যই সক্ষম হয়েছি যে ব্র্যাক ব্যাংক আমাদের পাশে ছিল এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এবং আমাদের ডিবি সবাই মেম্বারের পক্ষ থেকে আমরা ব্র্যাক ব্যাংকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদের সাথে থেকে আমাদেরকে এই কাজটা করার একটা সুযোগ করে দিয়েছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস ভবিষ্যতে মেয়েদের খেলার উন্নয়নে ওনারা আমাদের সাথে থাকবেন। এখানে একটু উল্লেখ করি, আপনারা হয়তো ভালো করে জানেন, গতকালই আমাদের অনূর্ধ্ব 18 মহিলা দল যেটা এশিয়া কাপে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল, ওদেরকে এনএসসি এটা সম্বোধনা দিয়েছিল এবং ওরা একটা টাকা রিমিউনারেশন পাইছে সবাই। এবং ইন্টারেস্টিংলি আমাদের সামনে এশিয়ান গেমস আছে এবং এবার আমরা প্রথমবারের মতো ফেডারেশন থেকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানাইছি আমাদের মহিলা হকি দলকে এশিয়ান গেমসে কোয়ালিফাইং রাউন্ডে খেলার সুযোগ করে দিতে। কারণ আমরা এখন বুঝতেছি কি আমাদের মহিলা নিয়ে এত কাজ যেহেতু আমরা করতে পারতেছি, আমাদের অনূর্ধ্ব 21 দলও একটা স্টেজে আছে, অনূর্ধ্ব 18 দলও মহিলা আগাইতেছে। আমরা এখন ন্যাশনাল টিম নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি এবং আমার বিশ্বাস হকিতে মহিলা নিয়ে ভবিষ্যতে আমরা আগায় যেতে পারবো এবং ব্র্যাক ব্যাংক আমাদের সাথে থাকবে। আমি এখন রহিমাকে অনুরোধ করতেছি আপনাদের কিছু বলার থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম হলো ইকরাম কবির। ইকরামের বানানটা হলো রসই দিয়ে আর কবিরের বানানটা হলো বয় দীর্ঘি। যদি কেউ মানে আমার নাম উল্লেখ করেন তাহলে এই বানানটা লেখার অনুরোধ করছি। আর হলো আমি ব্র্যাক ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি খুব ভাল লাগছে যে এতজন সাংবাদিক বন্ধুদেরকে দেখতে পাওয়া একটা খুব আনন্দের বিষয়। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনারা সবাই এই যে মেয়েদের এই হকিটাকে নিয়ে আমরা এগোতে চাচ্ছি, এই প্রেস কনফারেন্সটা কভার করার জন্য এসছেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি একটু বলে রাখি যে আমরা এই
এবছরের প্রথম দিকে আমরা একটা টুর্নামেন্ট ব্র্যাক ব্যাংক আমাদের হকি ফেডারেশনের সাথে একটা টুর্নামেন্ট আমরা সাপোর্ট করেছিলাম। সেইটা ছিল, স্যার যেভাবে বললেন এটা স্পন্সরশিপ, সেইটা ছিল স্পন্সরশিপ। কিন্তু আমরা আমরা ওই টুর্নামেন্টের সাকসেসটা দেখে যে মেয়েরা যে ভালো খেলতে পারে এবং এই হকিটা, ওইটা আমাদের পাইলট ছিল। আমরা ওই সাকসেসটা দেখে আমরা নিজেরাই হকি ফেডারেশনকে বলেছিলাম যে আপনাদের ভবিষ্যতের প্ল্যানটা কি। তখন আমাকে ওই বছরের প্রথম দিকে কয়েকজন সাংবাদিক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা কি এটা ওয়ান টাইম করছেন না আপনারা এগিয়ে নিয়ে যাবেন এটাকে। আমি তখন বলেছিলাম যে আমরা যদি ভালো রেজাল্ট পাই তাহলে অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যাব। তো আমরাই হকি ফেডারেশনকে বলেছিলাম যে আপনাদের এই বছর, আগামী বছর আর কি কি প্ল্যান আছে, 25 সালে এবং 26 সালে আর কি কি প্ল্যান আছে। তখন হকি ফেডারেশন আমাদেরকে এই প্ল্যানটা দিলেন এবং এই প্ল্যানটা আমাদের যে সিএসআর এর যে পলিসি, সেই সিএসআর এর পলিসির সাথে খুব সুন্দর করে যায়। আমরা চাই যে মেয়েদের লেখাপড়া বাড়ুক, মেয়েদের খেলাধুলা বাড়ুক, এগুলো চাই। এবং উই ফাউন্ড দিস হকি, এবং হকির জন্যে এই আমাদের হকি ফেডারেশনের যে প্রচেষ্টা, এইটাকে আমরা উই ফাউন্ড অ্যান ইউনিক অপরচুনিটি টু ইনভেস্ট আওয়ার সিএসআর মানি। আমরা বছরের প্রথমে ওটা স্পন্সরশিপ ছিল, এখন আমরা এটা আমাদেরকে সিএসআর বাজেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং আমরা 99 লাখ টাকা, 98 লাখ সামথিং, বাট ওটা রাউন্ড করলে 99 লাখ হয়, 99 লাখ টাকা কন্ট্রিবিউট করছি। এই স্যার 18টা না 20টা জেলায়, 18টা জেলায় কথা ছিল। এবং দেশের বিভিন্ন জায়গায় খেলা হবে, এতগুলো টিম পার্টিসিপেট করবে, এত সংখ্যক নারী হকি প্লেয়ার এখানে পার্টিসিপেট করবে। এইটা আমাদের একটা বড় আকাঙ্ক্ষা যে এখান থেকে আমাদের জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে এই মেয়েগুলাই যেন খেলার জন্য প্রস্তুত হতে পারে। এই বড় অ্যাসপিরেশন সামনে রেখে আমরা আসলে এখানে এসছি। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে ব্র্যাক ব্যাংক যে কোনো প্রজেক্ট, আমরা এই প্রজেক্টটার নাম দিয়েছি অপরাজেয় আলো নাম দিয়েছি। কাইন্ডলি আপনারা এই অপরাজেয় আলো কথাটা উল্লেখ করবেন। আমরা এটাকে একটা প্রজেক্ট হিসাবে হাতে নিয়েছি এবং আগামী বছরও আমরা হকি ফেডারেশনের সাথে থাকব এবং তার পরের বছরও থাকবো। আমরা যে কোনো কিছু একটা হাতে নিলে সেটা বেশ অনেকখানি এগিয়ে নিয়ে গিয়ে, অনেকগুলো বছর এগিয়ে নিয়ে গিয়ে তারপরে আমরা চিন্তা করি যে ওটা নিয়ে তখন কি করব। এটা এমন না যে আমরা এই বছর করলাম আগামী বছর করব তারপরে আর করব না, সেরকম কিন্তু না। বরঞ্চ আমরাই হকি ফেডারেশনকে উৎসাহ দেবো যে আপনারা এটা নিয়ে আগান, এইভাবে আগান। আমরা দুজন এখন পার্টনার, এই পার্টনারশিপের মধ্যে আমরা আলাপ আলোচনা করে কিভাবে এগোনো যায় এবং এই মেয়েদের হকিটার উন্নয়ন করা যায়, এইটা নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে আমাদের ব্র্যাক ব্যাংক সম্পর্কে এবং এই খেলাধুলা সম্পর্কে, তাহলে আপনারা আমাকে করতে পারেন পরে যখন প্রশ্নোত্তর পালাটা আসবে। জি, আসলে আমাদের নারী হকিটা একটা সময় কিন্তু অবহেলিত ছিল, কিন্তু একটা সময় আস্তে আস্তে এশিয়ান কাপ বাছাইও খেলছে এবং ভালো রেজাল্ট। বাট এদের বেশিরভাগ প্লেয়ার কিন্তু বিকেএসপি। তো এই প্লেয়ারদের নিয়ে আমরা অনেক সময় রিপোর্ট করেছি বা প্রতিবেদন করার সময় যেটা দেখছি, এরা খুবই অসচ্ছল পরিবার থেকে উঠে আসছে। তো আপনার এই টুর্নামেন্টে খেলার পর যদি কোনো ভালো খেলোয়াড়, সে ম্যান অফ দ্য ম্যাচ অথবা ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তাদের ওই জায়গায় কোনো আপনাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করার সুযোগ থাকলে সেটা চেষ্টা করবেন। আমরা প্লেয়ারদেরকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা প্লেয়ারদেরকে কিন্তু কর্মসংস্থান একেবারে প্লেয়ার বলেই তাকে দেই না। হ্যাঁ, আমরা আমাদের ব্র্যাক ব্যাংকে কিন্তু অনেক ক্রিকেটার কাজ করেন, কিন্তু ক্রিকেটার কাজ আমরা দিয়েছি, তিনি ক্রিকেটার বলে সেই কারণে কিন্তু দেইনি। আমরা জেনেছি যে উনি ক্রিকেটার এবং তার সাথে তার ব্যাংকিং দক্ষতা আর কি আছে সেই জিনিসগুলো দেখা হয়েছে। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই মেয়েগুলো যদি ফ্রেশ গ্র্যাজুয়েট হয় এবং তার ইন্টেলেক্ট যদি আমাদের এখানে যেভাবে পরীক্ষাগুলো হয় ওই পরীক্ষাগুলো
যারা কোয়ালিফাই করে তারা অবশ্যই এখানে আমাদের এখানে কাজ করতে পারবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আরেকটা বিষয় আমি একটু বলি, সেটা হলো যে আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা যখন ধাপে ধাপে এগুবো, তখন আপনি অসচ্ছল পরিবার থেকে আসা মেয়েদের কথা বললেন, তখন আমরা ভবিষ্যতে হয়তো এটাও চেষ্টা করতে পারি যে এখন আমরা শুধু টুর্নামেন্টগুলা খেলার জন্যে অর্থায়ন করছি, হয়তো আমাদের এই প্লেয়ারদের কোনো স্টাইপেন্ড দিচ্ছি না, এরকম একটা অবস্থাতে আছি। তো ভবিষ্যতে এরকমও হতে পারে যে আমরা হকি ফেডারেশনের সাথে বুঝে যে আমরা কোনো কয়েকজন প্লেয়ারকে বাছাই করে যারা খুব ভালো করেছে, পোটেনশিয়াল আছে, একবারে যে জাতীয় পর্যায়ে খেলে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে তারা পার্টিসিপেট করতে পারবে, তাদেরকে আমরা স্টাইপেন্ডের চিন্তা করতে পারি। এটা আগে থেকে আপনাদেরকে বলে রাখলাম, কারণ জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হলে এইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে স্যার। জি, ধন্যবাদ। আসলে আপনার খুব প্রায়ভাবে খুব ভালো উদ্যোগ নিয়েছেন যে আসলে মানে হকিতে, নারী হকিতে প্রায় 1 কোটি টাকা আপনি স্পন্সর করতেছেন, এটা বেশ ভালো এবং সম্মানীয়। মানে আপনাদের যে একটা মানে থিম দিয়েছে যে অপরাজয় আলো, মানে ভালো থিম দিয়েছে। আমার জানা বিষয় হলো যে আসলে ব্ল্যাক বেল্ট যে বললেন যে একটা খেলাকে যারা ধরে তারা একটা স্তরে যায় বলে তারা সাথে থাকে। আপনার যদি থিমটা অপরাজয় আলো, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আসলে নারীদের সাফল্য অনেক, আরো অন্যান্য খেলা যেগুলো নারী দিয়ে ভিতরে সাফল্য আছে, দাবা আছে, অনেক খেলাই আছে যেগুলোতে নারীরা পৃষ্ঠপোষকতা বা সহায়তা পেলে আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে পারে। এরকম যারা সম্ভাবনা নারী আছে, অন্যান্য খেলায় যারা আছে, তাদেরকে আপনারা এই অপরাজয় আলোর মাধ্যমে কোনো করবেন কিনা স্পোর্টসে? থ্যাংক ইউ। আমরা তো অনেক কিছু শিক্ষা খাতে করি, স্বাস্থ্যতে করি, খেলাধুলায় করি, শিল্প সাহিত্যে করি। তো একসাথে অনেকগুলো করতে গেলে না তখন আর ফোকাসটা থাকে না। হ্যাঁ, আমরা সিএসআর থেকে করতে গেলে ফোকাসটা থাকে না। আমরা এই হকিটা নিয়ে শুরু করলাম, হকিটা নিয়ে আমরা কিছু দূর আগাই, একেবারে সিগনিফিকেন্ট একটা স্তর পর্যন্ত আমরা আগাই, তখন আমরা ডিসাইড করব যে আমরা দাবাতে যাব না কিসে যাব। তবে এই কথা বলে দিতে পারি যে অন্য কোনো খেলাতে যদি যাই তাহলে মেয়েদের জন্যই যাব। ইকরাম ভাই, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে এখন আপনারা বলছেন ইউ আর নট স্পন্সর, ইউ আর পার্টনার্স। এটা ভালো, খুব সুন্দর একটা শব্দ। আসলে টুর্নামেন্টে আপনারা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট মানে আপনারা কন্ট্রিবিউট করতে যাচ্ছেন, কনগ্রাচুলেশন। আসলে টুর্নামেন্ট হওয়া তো শেষ না, ট্রেনিং প্রসেসটা প্রসিড করে আপনাদের সাথে হকি ফেডারেশনের যে ডিলস হয়েছে বা যে ধরনের আলোচনা হয়েছে, এই মেয়েদেরকে খেলার মধ্যে রাখা, যখন টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে বা প্লেয়ার যারা ভালো প্লেয়ার তাদেরকে ট্রেনিং এর মধ্যে রাখা, অ্যাডভান্স কোনো ট্রেনিং বা কন্টিনিউয়াস ট্রেনিং প্রসেস, হকি ফেডারেশনের সাথে কোনো কথাবার্তা হয়েছে নাকি অন্য কিছু? না, আমরা তো চাই হকি ফেডারেশন আমাদেরকে 2026 সালের প্ল্যানটা যত তাড়াতাড়ি দিতে পারে আমাদের সাথে বসে আলাপ করুক। আমরা কতদূর করতে পারবো, কতদূর করতে পারবো না, এখনই আমরা দুজন পার্টনার জেনে যাই। হ্যাঁ, এটা আপনারা যত তাড়াতাড়ি দেবেন, তার কারণ হলো যে আমাদের ডিসেম্বরে কিন্তু আগামী বছর আমি কি করব, কোথায় কোন বাজেট আছে, সব কিছু ডিসেম্বরে আমার অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে বছরের মধ্যে আমি আর নতুন কিছু নিতে পারবো না। হকি ফেডারেশনের দায়িত্ব আপনাদের সাথে কি হবে? হ্যাঁ। সেগুলো আপনাদের না, কত না। বছর এই হকির সাথে ধরেন আপনি বলছেন আগামী বছর, তারপরে বছর মানে 3 বছরের নাকি আরো? না, এখন আমি কোনো বছর একেবারে স্পেসিফিক বেঁধে দিতে চাচ্ছি না। আমরা এই বছর আমরা প্রথম দিকে কেবল শুরু করেছি, এখন বছরের শেষে এসে আমরা আরেকটা কান্ট্রি ওয়াইড টুর্নামেন্ট হচ্ছে, এরকম আগামী বছরের আলাপটা আমাদের হকি ফেডারেশনের সাথে এখনো হয়নি। আমরা আশা করবো যে 2026 সালে এটা যেন আরেকটু বড় পরিসরে হয় এবং জিনিসটা আমাদের হকি খেলাটা এইবার 18টা জেলায় হচ্ছে, আমি এর পরের বার 40টা জেলায় যেতে পারি, এই ধরনের একটা এক্সপেকটেশন রেখে আমরা আলাপে বসবো। আর এখান থেকে আবারও বললাম যে আগামী বছর গিয়ে যদি আমাদের কাছে মনে হয় যে আমি এখন হকি ফেডারেশনের সাথে 3 বছরের একটা এগ্রিমেন্ট কিংবা 5 বছরের একটা এগ্রিমেন্ট আমি যাব, এখন থেকে যাব। আমি এখন পর্যন্ত কোনো এগ্রিমেন্টে যাইনি, আমি খালি প্রজেক্ট বেসিসে এগ্রিমেন্টে গিয়েছি। একেবারে আপনার হকি ফেডারেশনের সাথে আমি কত বছর থাকবো এই এগ্রিমেন্ট এখনো আমরা করিনি, এখনো আমরা বাৎসরিক একটা ইয়েতে আছি। তো তখন আমরা এগ্রিমেন্টে যাব যে আগামী 3 বছর থাকবো না 5 বছর থাকবো, তখন যাব। এখনো স্পেসিফিক্যালি আমাদের ওই কত বছর থাকবো ওই এগ্রিমেন্ট হয়নি। তবে এই কথা আমি বলতে পারি
যে সহসাই আমরা হকি তে সিএসআর কন্ট্রিবিউশন বাদ দিয়ে ফিরে চলে আসবো না। রিয়াজ ভাই, আমি প্রশ্নটা শেষ করে রাখতে আপনি বলছিলাম যে এটা ধরুন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মতো অনেকটা, অনেকটা জি। হ্যাঁ, তো আপনারা কি এটার সাথে মার্চ করাবেন নাকি আগামীতে এই একটা চ্যাম্পিয়নশিপ করার পরে আবার যখন ন্যাশনাল করেন ওই বছর, সেটা কি সম্ভব কিনা? মানে অ্যাকচুয়ালি ভাই যেটা বলছেন ইট ইজ দ্য ফ্যাক্ট। আমরা আমাদের মেন্টাল একটা প্ল্যানিং ছিল যে আমরা কোথা থেকে সাপোর্ট পাবো হকি, নারীদের হকির জন্য। এবং আমরা যখন প্রথমে ওনাদের সাথে আলাপ করতে গেছিলাম ওনাদের অফিসে, তখন অনেক ক্ষেত্রে আলাপ আলোচনা হয়েছে। সত্যি কথা যদি বলি, আমরা ফেডারেশনে আমরা চিন্তাই করতে পারি নাই যে ওনারা আমাদেরকে এইভাবে সাড়া দিবেন এই টুর্নামেন্টে, এটা সত্যি কথা বলতেছি। এবং ওনাদের সাথে কথা বলার পরে আমরা সবাই বসে অনেক চিন্তা ভাবনা করছি, এবং তখন আমরা চিন্তা করলাম যে আমরা যখন ওনারা বলতেছেন যে আপনারা আসেন, আমরা তখন জিনিসটাকে আমাদের কিন্তু অনেক সময় লাগছে। আপনারা জানেন যে হকি খেলাটা খুব এখন কস্টলি খেলা। একটা হকি স্টিক, একটা বাচ্চার একটা হকি স্টিক কিনতেও অনেকে পয়সা নেয়। তো আমরা গত টুর্নামেন্টের সময় বেশ কয়েকটা টিমগুলোকে আমরা হকি স্টিক এবং প্যাড দিয়েছিলাম, এটা আমাদের ফেডারেশনে ছিল। তো এখন যখন আমরা আগামী বছরের চিন্তা ভাবনা করব, এটাতে যেটা বলেন এটা ট্রেনিংও থাকবে, টুর্নামেন্টও থাকবে, এবং হয়তো বা কিছু ক্ষেত্রে আমরা ওই মধ্যে গিয়ার সাপোর্টে যাব। গিয়ার সাপোর্ট হকিতে শুধু মেয়েদের জন্য না, ছেলেরাও খুব পিছিয়ে যায়, বিকজ একটা হকি স্টিকের দাম আছে, একটা বলের দাম আছে। এবং বাচ্চারা যখন ঘাসের মাঠ থেকে উঠে টার্ফে যখন খেলতে আসে, ওদের কিন্তু অনেক গিয়ারের চেঞ্জেস লাগে। আপনার নর্মাল কেটস জুতা পরে আমরা ঘাসের মাঠে খেলতে পারবো, কিন্তু যখন আমরা টার্ফে ওদেরকে আনবো তখন কিন্তু ওদেরকে ওই সাপোর্ট দেওয়া লাগবে। আমরা যদি ধরে বসি কি না তোমার জুতা তুমি কিনে আনবা, এটা ইটস এ ফার-ফেচড আইডিয়া, বিকজ আপনারা নিজেরাই বলতেছেন যে বেশিরভাগ ফ্যামিলিগুলো হলো নিডি ফ্যামিলি, এবং আমরাও তাই দেখতেছি কথাবার্তা বলে। সো নেক্সট হলো আপনার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই ক্ষেত্রে এখন আমরা কোনো ওটাতে যাচ্ছি না, আমরা এটাতে যাচ্ছি না। আমরা আগে জিনিসটা সেট আপ করি, লেটেস্ট সেট আপ। আমরা এইবার যে টুর্নামেন্ট হলো, এই টুর্নামেন্টটা আমাদেরকে তো স্টাডি করতে হবে যে আমাদের কী স্ট্যান্ডার্ডে আসতেছে, আমরা কি করতেছি, এবং ওনাদেরকে আমরা কীভাবে আমাদের জিনিসটা প্রজেক্ট করব। সো ওই প্রজেকশনে যদি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের কথাটা উঠে, তখন কিন্তু এই স্তরের দুইটা টুর্নামেন্ট করা কোনো প্রয়োজন মনে করি না, বিকজ একটা টুর্নামেন্ট করতে পারলেই ইট ইজ দ্য ভেরি বিগ টুর্নামেন্ট। এবং তখন আপনার ডিস্ট্রিক্টও বাড়বে হয়তো বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বলে। ওটা নিয়ে এখনও অ্যাকচুয়ালি আমরা ওইভাবে একটা ডেপথে যাইনি, বাট হ্যাঁ আমরা এটা নিয়ে বসে অলরেডি কাজ করতেছি। এবং হয়তো বা ওনারাদের সাথে আমাদের ডিসেম্বরে হয়তো আমরা অ্যাবাউট মিড অফ ডিসেম্বর ওনাদের সাথে বসবো আবার আমাদের একটা ড্রাফট প্রজেক্ট নিয়ে। ওনারা তখন ওনাদেরও তো ইনপুট থাকবে, যেহেতু সিএসআর প্রোগ্রাম, ওনাদেরও কিছু জিনিস আছে যেটা ফুলফিল করা লাগবে, ওনাদেরকেও লাগবে, আমাদেরকেও ফুলফিল করা লাগবে। যেটা হচ্ছে যে আপনি বলছিলেন তো প্রথম রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডে যদি টিমগুলো যাবে তাদের সুযোগ দেওয়া হবে যে অন্য টিম থেকে যেন বেটার প্লেয়ার গুলো নিতে পারে। তো আমার কথা হচ্ছে যে একটা টিমের প্লেয়ার গুলো যারা খেললো, মানে দেখা যাচ্ছে যে তারা একটা ম্যাচ সিনারিও পেলো কিছু, এবং প্রত্যেকটা প্লেয়ার তো এমন হয় যে অনেক সময় দেখা যায় যে ম্যাচ টেম্পারমেন্ট তার ধীরে ধীরে গ্রো করে। টেকনিকে হতে পারে যে সে মিড লেভেলের, বাট তারা পরবর্তী রাউন্ডে গেল, কিন্তু আপনি বলছেন যে অন্য টিম থেকে দেখা যাচ্ছে যে বেটার প্লেয়ার নিলে এই প্লেয়ার গুলো বাদ করবে, তাহলে এদের প্রতি অবিচার করা হলো না? আপনাদের যে অপরাজয় আলো যে নামটা দিলেন, আপনি আমার কথাটা একটু ভুল বুঝছেন। আমি বলছি এটা অপশন দেওয়া হবে। অপশন দেওয়া মানে তো তারা তো বেটার, মানে ওই প্লেয়ার এখন যদি একটা জোনাল টিম, তার টিম শুধু তার জোনের টিম, ধরেন ময়মনসিংহ জোনের যে টিমটা আছে, তাদের যদি তারা মনে করে যে তাদের যে টিম চ্যাম্পিয়ন হয়েছে ওটা থেকে দুই একটা প্লেয়ার তাদের ভালো আছে বাইরে, যদি নিতে চায় দিতে পারে, সুযোগ তো করে দিতে হবে একটা ভালো রেজাল্ট করার। কিন্তু যারা খেললো তাদের তো মানে বঞ্চিত করলেন আবার। যারা আমি আবার বলতেছি, ইট ইজ দেয়ার চয়েস, ইট ইজ নট আওয়ার চয়েস। ওরা যদি বলে যে আমার টিমই খেলবে, পারফেক্টলি অলরাইট। এটা কিন্তু কোনো রিটেন বা কোনো ল নাই, এটা কোনো বায়োলজিও নাই, কিন্তু ইট ইজ আ চয়েস গিভেন। বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি যদি এখন ময়মনসিংহের প্রভিন্স হয়ে থাকেন, আপনার 4টা টিমের মধ্যে যদি আপনি দেখেন অন্য 2টা টিম থেকে আপনি 2টা প্লেয়ার নিয়ে আপনার টিমটাকে আরো স্ট্রং করতে পারতেছেন,
হয়তো আপনি তা করবেন। একই সাথে দুইটা বেটার প্লেয়ারও দুইটা বেটার প্লেয়ার তো উঠে আসতেছে। যেই দুইটা বেটার প্লেয়ার বেটার প্লেয়ার 11 জন তো আর বেস্ট না। হয়তো দেখা যাচ্ছে অন্য টিমে একটা খুব ভালো প্লেয়ার আছে, ও বাদ পড়ে যাচ্ছে, ও তো একটা সুযোগ হারাইছে। ও তো নিজের টিমকে উঠাতে পারে নাই। সেটা হচ্ছে যারা ভাই ইট ইজ আ টিম গেম। আমার কথা হচ্ছে যে যেই টিমকে আমি উঠালাম, মানে যেই প্লেয়ার গুলো উঠালো তাহলে মিড লেভেলে যারা যে প্লেয়ার ওরা কিন্তু বিগ ম্যাচ কখনোই পাবে না। কারণ যখন আপনি নেক্সট স্টেজে যাচ্ছেন এটা হচ্ছে আরো কম্পিটিটিভ, আরো বিগ ম্যাচ। তো আপনি মিড লেভেলে যারা এরা কোনোদিনও বিগ ম্যাচ পাবে না। আমি যদি সুযোগ না পেতাম, আমার থেকে একজন রায়ন ভাই সুযোগ পেয়ে চলে যেত, আমি চেষ্টা করতাম আগামী বছর আর নিজেকে ইমপ্রুভ করে আরো ভালো করতে। আমি কি বলি, যে টিম বাদ পড়ে যে টিম বাদ পড়ে গেছে ওই টিমের যদি ভালো অন্য কোনো দলে খেলতে পারে অসুবিধা নেই, আপনি সুযোগ দিবেন। কারণ কি এখন তাহলে কোয়ালিটি আগে লাগবে, তারপর কোয়ালিটি। অন্য প্রসঙ্গে যান, এটা হলো বলেন। আপনারা এই বছর যে ডেভেলপমেন্ট টুর্নামেন্টটা করলেন, জি জি, আর এখন যেটা করছেন আমার মনে হচ্ছে যে ওটা থেকে বোধহয় ব্যাটারি বাড়ছে। জি, কোন জায়গাটায় আসলে ওইটা বোধহয় ঢাকার বাইরে খেলা হয় না। জি না, ওরা একটু ঢাকা হয়েছিল। হ্যাঁ, ওটাকে কোন জায়গায় এটা আসলে আপগ্রেড হচ্ছে টুর্নামেন্টটা আপগ্রেড হতেছে, এখানে কিছু ডিস্ট্রিক্ট নতুন আসছে, নতুন কিছু ডিস্ট্রিক্ট আসছে। গতবার আমাদের এখানে প্রায় সব মিলে রাফলি 180টা প্লেয়ার ছিল, 180। এবার ইট ইজ 400 জনের মতো প্লেয়ার হয়ে যেতেছে। নাম্বার 2 হলো, গতবার আমরা ওদেরকে যে সুযোগ সুবিধাটা হেল্প করতে পারি নাই, আমরা ওদেরকে ইনসেন্টিভ হিসাবে এই যে আপনার আইটেমগুলি দেখতেছেন এগুলিতে ইনসেন্টিভটা দেওয়া হচ্ছে, এবং এই ইনসেন্টিভটা দিলে আমাদের বিশ্বাস প্লেয়াররা আরও আসবে। আপনাদেরকে মনে রাখতে হবে কিছু কিছু ডিস্ট্রিক্ট এমন আছে যেখানে মহিলাদেরকে অগ্রসর হতে দেওয়া যায়, যে মানে এটাকে উৎসাহিত করা হয় না, খেলার জন্য উৎসাহিত করা হয় না, এরকম কিছু ডিস্ট্রিক্ট আছে আমাদের। আমরা চেষ্টা করতেছি ওনাদের কথা বলার জন্য। এই টুর্নামেন্টটা ইনশাল্লাহ সুষ্ঠুভাবে আমরা শেষ করতে পারলে অনেক ডিস্ট্রিক্ট কিন্তু নিজেরাই এখন আগায় আসবে, কেন ওনারা দেখতেছেন যে একটা প্লেয়ার কি সুযোগ সুবিধা পাইতেছে। আমরাই ওদের কিন্তু যাতায়াত ভাড়া, ওদের খাওয়ার খরচা আমরা সব কিন্তু এখান থেকে বহন করতেছি। বলতে গেলে হয়তো ওদের টিম আনতে যে খরচা হবে ওটার থেকে 10 গুণ খরচা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে দেওয়া হচ্ছে ওদেরকে। সো এই যে একটা ইনসেন্টিভ দেখতেছে সবাই, আমরা তো একদিনের রেজাল্ট পাবো না, ইনসেন্টিভ দিয়ে মানুষকে আগাইতে হবে। ইনসেন্টিভ যারা পাচ্ছে আমাদের দৃঢ় বিশ্বাস আস্তে আস্তে আরো আগে আসবে, প্লেয়ার আরো বাড়বে। অনেক তো সুযোগ দিচ্ছে, মানে প্রাইজ মানি আছে কিনা এবং কোনো মানে অংশগ্রহণের কোনো ফি আছে কিনা, আর প্রাইজ মানি আছে অংশগ্রহণের ফি নিয়ম অনুযায়ী রাখা হয়েছিল, ফি কেউ দিতে পারেনি, ওটা আমরা ওভারলুক করছি। নাম্বার 2 হলো প্রতি খেলায় বেস্ট ম্যান অফ দি ম্যাচ আছে, টুর্নামেন্টের শেষে ম্যান অফ দি টুর্নামেন্ট, পার্সোনাল প্লেয়ার অফ দি টুর্নামেন্ট আছে, হাইয়েস্ট স্কোরার আছে, আর ট্রফি, রানার্স আপ চ্যাম্পিয়নশিপ ট্রফি আছে। প্রাইজ মানি আমরা লাস্ট রাউন্ডে রাখছি। জি, লাস্ট রাউন্ডে। তার পাশে কিন্তু ওই টার্ফে খেলা হবে না, দিনাজপুরে আছে ডিকেএসপি টার্ফ একটা আছে, আপনাদের এখানে অনেকগুলো প্লেয়ার, অনেকগুলো টিম বড় করে আপনাদের আসলে মূল টার্গেট কোয়ান্টিটি বাড়ানো না কোয়ালিটি ফুল প্লেয়ার তৈরি করা? এই যে একটু আগে একজনকে আপনারা বলছেন যে ডিকেএসপি ছাড়া আমরা প্লেয়ার পাই না, আমাদের বেসিক্যালি হলো প্লেয়ার ট্যালেন্ট হান্টিং। এটা এই সত্যি কথা যদি বলি, আমরা যদি 2 বছর এভাবে চলতে পারি, 2 বছর, তাহলে আমরা ট্যালেন্টেড প্লেয়ার খুঁজে। আর মেয়েদের জন্য একটা অপরচুনিটি ক্রিয়েট করা যে হ্যাঁ মেয়েরা আপনারাও হকি খেলতে আসতে উৎসাহিত বোধ করার এই সুযোগটা রয়েছে, এই সুযোগটা আপনারা নিন। এইটা হলো প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হলো যে আপনারা কোয়ান্টিটির কথা বলছেন, এই কোয়ান্টিটি নাম্বার অফ প্লেয়ার, যখন নাম্বার অফ প্লেয়াররা বেড়ে যাবে তখন আমার দেশে মেয়েরা হকি খেলার একটা সংস্কৃতি তৈরি হবে। আমরা ওই সংস্কৃতিটা চাইছি। তারপরে আমরা আরো বড় বড় আকাঙ্ক্ষার দিকে যাওয়ার চেষ্টা করব। এটাই হলো আমাদের লক্ষ্য।
সরি এই টুর্নামেন্টটাকে আমি তিন ধরনের টুর্নামেন্ট বলবো, ন্যাশনাল, ওপেন, না না ভাই এটা হলো যে অপরাজেয় ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট। এইটা হচ্ছে আমাদের হকি ফেডারেশন এবং ব্র্যাক ব্যাংকের উদ্যোগে। আর আমরা হলো এটা কোনো জাতীয় পর্যায়ের খেলা না, আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের মেয়েদের জন্য হকি খেলার সুযোগটা তৈরি করে দেওয়া। এইটুকু কথাটা। জি ভাই একটা প্রশ্ন ভাই, সেটা হলো যে বলতেছিলেন যে